আজকে আমার বন্ধু রাফির বিয়ে হয়েছে, তাই সব বন্ধুরা মিলে সেই আনন্দ করেছি। বর্তমানে দাঁড়িয়ে আছি রাফিদের বাসার ছাদে। ওই আর কি একটু সবাই মিলে আলাপ আলোচনা করছি নেক্সট কার সিরিয়াল আসবে তা নিয়ে। রাফিও আমাদের সাথেই। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। চারপাশে হালকা ঠান্ডা বাতাস বইছে। ছাদের একপাশে ছোট ছোট লাইট ঝোলানো, যেগুলো নরম আলো পুরো পরিবেশটাকে অন্যরকম সুন্দর করে তুলেছে। নিচে বাড়ির ভেতর এখনও মেহমানদের হাসাহাসির শব্দ ভেসে আসছে। আমরা কয়েকজন গোল হয়ে দাঁড়িয়ে আছি, আর গল্পের মূল বিষয় একটাই, এবার কার পালা। রাকিব হঠাৎ আমার কাঁধে হাত রেখে নাটকীয় গলায় বলল, দোস্ত, রাফি তো শহীদ হয়ে গেল, এখন তোর নাম লিস্টের একদম উপরে। সাথে সাথে সবাই হো হো করে হেসে উঠল। আমি বিরক্ত মুখ করে বললাম, তোদের আর কাজ নেই? একজনের বিয়ে হলেই বাকিদের জীবন শেষ করে দিতে হবে? রাফি মুস্কি হেসে বলল, রাকিব ঠিকই বলেছে। বর্তমানে বিয়ের জন্য ভালো প্রস্তুতি একমাত্র তোরই আছে। বাকিরা তো এখনও ক্যারিয়ার গোছাতে পারেনি। তুই প্রস্তুতি নেওয়া শুরু কর। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ছাদের দরজাটা আস্তে করে খুলে গেল। আমরা সবাই একসাথে সেদিকে তাকালাম। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরে একটা মেয়ে ধীরে ধীরে ছাদে উঠে এলো। সে আর কেউ নয়, রাফির বোন তুলি। এসেই রাফিকে উদ্দেশ্য করে বলল, রাত কয়টা বাজে? তুমি এখনো ছাদে? ওইদিকে ভাবি রুমে একা বসে আছে। রাফি ঠোঁট কামড়ে হালকা কেশে বলল, আরে যাচ্ছি তো, একটু বন্ধুদের সাথে ছিলাম। রাকিব সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। একটু নাকি ভাই, বিয়ের পর প্রথম রাতেও যদি বন্ধুদের নিয়ে ছাদে আড্ডা মারিস, তাহলে ভাবি কাল সকালে আমাদের বিরুদ্ধে কেস করে দিবে। সবাই আবার হেসে উঠল। তুলি বিরক্ত চোখে একবার আমাদের সবার দিকে তাকিয়ে বলল, তোমরা ছেলেরা না একদমই ম্যাচিওর না। নিচে সবাই খুঁজতেছে, আর উনি এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি মুস্কি হেসে বললাম, আচ্ছা, এত রাগ করতেছ কেন? বিয়েটা তো তোমার ভাইয়ের, তোমার না। তুলি ভ্রুকুচকে আমার দিকে তাকালো। ভাইয়ের বিয়ে মানে আমারও টেনশন। সকাল থেকে কত কাজ করছি জানেন? জানি না তো, তবে দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত। তুলি কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। কেন জানি মেয়েটার ওই ছোট্ট চুপ হয়ে যাওয়াটা আমার কাছে অদ্ভুত লাগলো। রাফিব হঠাৎ হেসে বলল, দোস্ত, সাবধানে কথা বল, ও কিন্তু খুব রাগী। তাই নাকি? দেখে তো ভদ্রই মনে হচ্ছে। তুলি এবার চোখ ছোট ছোট করে তাকালো। আপনি আমাকে খোঁচা দিচ্ছেন? না, প্রশংসা করলাম। সবাই আবার হেসে উঠল। তুলি বিরক্ত মুখ করে রাফির দিকে তাকিয়ে বলল, তুমি নিচে আসবা, নাকি আমি ভাবিকে বলবো যে তোমার বন্ধুদের আড্ডা বেশি গুরুত্বপূর্ণ? আরে না না, যাচ্ছি তো। বলেই রাফি দ্রুত সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। এখন ছাদে আমরা কয়েকজন, আর তুলি দাঁড়িয়ে। হালকা বাতাসে ওর চুলগুলো বারবার মুখের সামনে এসে পড়ছে। সে বিরক্ত হয়ে কানের পাশে চুল সরিয়ে নিল। রাকিব এবার বলল, তোর ভাই তো গেল, এখন তুইও নিচে যা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তুলি সন্দেহের চোখে তাকালো। কি গুরুত্বপূর্ণ আলোচনা? তেমন কিছু না, তোকে আরও ভাবি এনে দেওয়ার কার্যক্রম করা হচ্ছে। তৈরি থাক, নেক্সট কার বিয়ে খাবি। তুলি এবার 2 হাত গোটে ভাব নেওয়া দৃষ্টিতে বলল, তা কে এবার বিয়ে করবে শুনি? আর কে? আমাদের রিহান ভাই। আমি বিরক্ত হয়ে বললাম, তুই কি সারাদিন এসব নিয়েই থাকিস? অবশ্যই, বন্ধুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা আমার নৈতিক দায়িত্ব। সবাই হেসে উঠল। তুলি এবার আমার দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে কার সাথে বিয়ে করবেন উনি? রাকিব 2 হাত ছড়িয়ে বলল, আরে সেটা তো এখনো ঠিক হয়নি, আগে একটা মেয়ে খুঁজতে হবে, মানে মনের মতো একটা মেয়ে, তারপর প্রেম টেম, তারপর বিয়ে। আমি বিরক্ত হয়ে বললাম, আমার জীবন নিয়ে তোদের এত চিন্তা করা লাগবে না। অবশ্যই লাগবে। আবার সবাই হেসে উঠল, কিন্তু হাসির মাঝে কেন জানি আমার চোখ একবার তুলির দিকে চলে গেল। মেয়েটা হেসেছিল ঠিকই, তবে আগের মতো নয়।
হাসিটা যেন কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে গেল। সে ধীরে ধীরে ছাদের রেলিংয়ের দিকে তাকালো। হালকা বাতাসে ওর চুলগুলো উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছিল। সে চুপচাপ চুল সরিয়ে নিল। রাকিব আবার বলল, তবে একটা কথা, রেহানের জন্য মেয়ে খুঁজতে খুব একটা কষ্ট হবে না। আবার শুরু করলে? সত্যি বলছি, ভালো চাকরি, ভালো পরিবার, দেখতে শুনতেও মোটামুটি। মোটামুটি? আচ্ছা আচ্ছা, একটু বেশিই ভালো। সবাই আবার হেসে উঠল। তুলি এবার নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তাহলে তো খুব দ্রুতই বিয়ে হয়ে যাবে। কথাটা সাধারণভাবেই বলা, কিন্তু কেন জানি আমার কানে কেমন যেন অন্যরকম লাগলো। আমি হেসে বললাম, আগে মেয়ে তো পাওয়া লাগবে। পাওয়া লাগবে কেন? আশেপাশে নিশ্চয় অনেকে আছে। থাকলে তুই আমাকে দেখাস। ঠিক আছে, কাল থেকেই খোঁজা শুরু করব। কথাটা শুনে সবাই আবার হাসল, শুধু তুলি হাসল না। সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, মেয়েদের কি এভাবে খুঁজে পাওয়া যায় নাকি? রাকিব মজা করে বলল, না পেলে বিজ্ঞাপন দিব। সুন্দর, ভদ্র, শান্ত স্বভাবের পাত্রী আবশ্যক। পুরো ছাদ আবার হাসিতে ভরে গেল। কিন্তু সেই হাসির মধ্যেও তুলি কেমন যেন নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আমি খেয়াল করলাম সে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে কোনো বিরক্তি নেই, আবার হাসিও নেই, শুধু অদ্ভুত এক শান্ত ভাব, যেন কোনো কথা বলতে চাই কিন্তু বলছে না। আমি অবাক হয়ে বললাম, কি হলো, হঠাৎ এত চুপচাপ কেন? তুলি একটু চমকে উঠে আমার দিকে তাকালো। কিছু না। বলেই ছোট্ট একটা হাসি দিল, কিন্তু সেই হাসিটা যেন পুরোপুরি সত্যি ছিল না। ঠিক তখনই নিচ থেকে কেউ ডাক দিল, তুলি, কোথায় তুই? তুলি নিচের দিকে তাকিয়ে বলল, আমাকে ডাকছে, আমি যাই। সে কয়েক কদম হাঁটল, তারপর হঠাৎ থেমে একবার আমার দিকে তাকালো। খুব অল্প সময়ের জন্য, এতটাই অল্প যে আমি ঠিক বুঝতেই পারলাম না আদৌ তাকিয়েছিল কিনা। তারপর দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ও চলে যাওয়ার পরও কেন জানি কয়েক সেকেন্ড সিঁড়ির দিকেই তাকিয়ে রইলাম। আর সেটা দেখে রাকিব কাঁধে ধাক্কা দিয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার রিহান ভাই, মানুষ তো নিচে চলে গেছে, আপনি এখনও সেদিকেই তাকিয়ে আছেন কেন? আমি বললাম, চুপ করে দাঁড়া। ব্যাপার সন্দেহজনক। আমি চোখ রাঙাতেই সবাই আবার হো হো করে হেসে উঠল। আর আমি বিরক্তি হওয়ার ভান করলেও কেন জানি ছাদের সেই হালকা বাতাসের মাঝেও গোলাপি থ্রি পিস পরা মেয়েটার শেষবারের মতো তাকিয়ে থাকা চোখ দুটো বারবার মনে পড়তে লাগলো। হাসাহাসি আর আড্ডার মাঝেই সেদিনের রাতটা শেষ হয়ে গিয়েছিল। তারপর কেমন করে যেন দিনগুলো একের পর এক কেটে যেতে লাগলো। বিয়ের পর রাফি তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমিও অফিসের কাজে ডুবে গেলাম। নতুন একটা প্রজেক্টের দায়িত্ব পেয়েছি, তাই সকালে বের হলে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারতাম না। মাঝে মাঝে রাফিদের বাসায় যাওয়ার প্ল্যান করলেও শেষ পর্যন্ত যাওয়া হতো না। কখনো অফিসের চাপ, কখনো ক্লায়েন্ট মিটিং, কখনো আবার নিজেরই আলসেমি। এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। এই 2 মাসে রাফির সাথে কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তুলির সাথে আর দেখা হয়নি। অবশ্য বিষয়টা নিয়ে আমি বিশেষ ভাবিনি, বা অন্তত নিজেকে সেটাই বুঝিয়েছি। জীবনে তো কত মানুষের সাথেই দেখা হয়, আবার হারিয়েও যায়। সবাইকে কি আর মনে রাখা যায়? কিন্তু তারপরও কখনো কখনো রাতে ছাদে দাঁড়িয়ে থাকলে কেন জানি গোলাপি থ্রি পিস পরা একটা মেয়ের মুখ হঠাৎ মনে পড়ে যেত। আর তখন নিজেই বিরক্ত হয়ে অন্য কিছু ভাবতে শুরু করতাম। আজ শুক্রবার, সপ্তাহের একমাত্র ছুটির দিন। অনেকদিন পর একটু শান্তিতে ঘুমানোর ইচ্ছে ছিল, কিন্তু সকাল 9:30টার দিকে ফোনের বিরক্তিকর রিংটনে ঘুম ভেঙে গেল। চোখ না খুলেই ফোনটা কানে নিয়ে বললাম, হ্যালো। ওপাশ থেকে রাকিবের গলা ভেসে এলো, ঘুমাচ্ছিস? না, ক্রিকেট খেলতেছি। তাহলে বেটাটা রেখে তাড়াতাড়ি রেডি হ। কেন? শপিং করতে যাব, রিয়াও যাবে। আমি সাথে সাথে উঠে বসলাম। তোর মাথা ঠিক আছে? পুরোপুরি। তুই তোর বউ নিয়ে যা। বউয়ের জন্যই তো যাচ্ছি। তাহলে আমি কেন?
কারণ আমি ডাকছি। 10টার মধ্যে বের হ। দুপুরে বাইরে লাঞ্চ করব। তোর ভাবি বলেছে তোকে বলতে। বলেই ফোন কেটে দিল। আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললাম। বন্ধুদের একটা অদ্ভুত ক্ষমতা আছে। তারা এমনভাবে বিপদে ফেলে যেন সেটা তাদের জন্মগত অধিকার। 10:30টার দিকে আমরা শহরের একটা বড় শপিং মলে পৌঁছে গেলাম। মলের ভেতর যথারীতি মানুষের ভিড়। কেউ কেনাকাটা করছে, কেউ ঘুরছে, কেউ ছবি তুলছে। আমি চারপাশে একবার তাকিয়ে রাফিকে বিরক্ত গলায় বললাম, তোর বউ কোথায়? উপরে, উপরে মানে? 3য় তলায়। তাহলে আমাকে নিচে দাঁড় করিয়ে রাখছিস কেন? কারণ আমি তোকে বিরক্ত করতে পছন্দ করি। একদিন তোরে বন্ধু তালিকা থেকে বাদ দিব। সেটা তুই গত 5 বছর ধরে বলে আসতেছিস। আমি কিছু বলার আগেই ও হেসে এসকেলেটরের দিকে হাঁটতে শুরু করলো। আমিও বাধ্য হয়ে পেছন পেছন গেলাম। 3য় তলায় উঠতেই দূরে একটা কাপড়ের শোরুমের সামনে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। একজন রিয়া ভাবি আর অন্যজন। আমার পা যেন অজান্তেই ধীর হয়ে গেল। হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ, খোলা চুল, হাতে কয়েকটা শপিং ব্যাগ। তুলি। 2 মাস আগে ছাদের সেই রাতের পর এই প্রথম দেখা। মেয়েটাও আমাদের দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎ করেই চোখ দুটো একটু বড় হয়ে গেল। মনে হলো সেও আমাকে এখানে দেখার আশা করেনি। রিয়া ভাবি হাত নেড়ে বলল, এই যে অবশেষে আসার সময় হলো। হ্যাঁ, মহারাজার ঘুম একটু দেরিতেই ভাঙে। আমি কাছে যেতেই ভাবিব হাসি মুখে বলল, রিহান ভাই কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। এরপর আমার চোখ এক মুহূর্তের জন্য তুলির দিকে গেল। সে শান্তভাবে দাঁড়িয়েছিল। তারপর মৃদু হেসে বলল, কেমন আছেন? আমি কেন জানি কয়েক সেকেন্ড উত্তর দিতে দেরি করে ফেললাম। ভালো। তুমি? আমিও ভালো। খুব সাধারণ একটা কথোপকথন, কিন্তু অদ্ভুতভাবে মনে হলো এর ভেতরেও যেন কিছু একটা লুকিয়ে আছে। হয়তো শুধুই আমার ভুল ধারণা। রাফি তখন বলল, আচ্ছা, গল্প পরে করবি, আগে শপিং শেষ করি। গল্প পরে করবি মানে? মানে গল্প পরে করবি। আমি কার সাথে গল্প করতেছি? জানি না। পাশ থেকে রিয়া ভাবি হেসে ফেলল, আর তুলি দ্রুত অন্যদিকে তাকিয়ে রইল। এরপর শুরু হলো শপিং। আর তখনই বুঝলাম কেন রাফি আমাকে ডেকেছে। কারণ ও নিজেও বিরক্ত হয়ে গেছে। এক দোকান থেকে আরেক দোকান, একটা ড্রেস দেখা, তারপর আরেকটা, তারপর আরেকটাতেই আবার ফিরে যাওয়া, তারপর আবার নতুন দোকান। আমি আর রাফি একটা সোফায় বসে আছি। রাফি দীর্ঘ শ্বাস ফেলে বলল, বিয়ের আগে বুঝতাম না কেন স্বামীরা শপিংয়ে এসে এমন মুখ করে বসে থাকে। এখন বুঝছিস? অনেক। আমি হেসে ফেললাম। ঠিক তখনই তুলি আর রিয়া ভাবি কয়েকটা ড্রেস নিয়ে সামনে এসে দাঁড়ালো। এই দুটোর মধ্যে কোনটা ভালো? রাফি একটু ভেবে বলল, দুটোই ভালো। যে কোনো একটা বলো। উফ, আমি কনফিউজড। রিহান, তুই বল। আমি হ্যাঁ, তোর কোনটা ভালো লেগেছে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, ডান পাশেরটা। রিয়া এবার তুলিকে জিজ্ঞেস করল। তুলি? তুলি কিছুক্ষণ ড্রেস দুটো দেখে বলল, আমারও ডান পাশেরটাই ভালো লাগছে। রিয়া সঙ্গে সঙ্গে বলল, বাহ, আপনাদের দুজনের পছন্দ দেখছি এক। কথাটা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আর তুলি দ্রুত চোখ নামিয়ে ফেলল। রাফি পাশ থেকে মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। দুপুর গড়িয়ে প্রায় 2টা বাজতে চলল। সবাই তখন বেশ ক্লান্ত। রাফি হাত তুলে ঘোষণা দিল, আর না, আগে খাওয়া। এই কথার সাথে সাথে আমি সবচেয়ে বেশি খুশি হলাম, কারণ সকাল থেকে টেনে টেনে ঘোরানো হয়েছে। মলের ওপরের ফুডকোর্টে গিয়ে আমরা একটা টেবিলে বসলাম। রাফি আর রিয়া ভাবি পাশাপাশি, আমি তাদের বিপরীতে, আর আমার ডান পাশে এসে বসলো তুলি। কেন জানি বিষয়টা খেয়াল করার পর আমি নিজেই একটু অস্বস্তি বোধ করলাম, তবে কিছু বললাম না। খাবার অর্ডার দেওয়া হলো, বিরিয়ানি, চিকেন গ্রিল, কোল্ড ড্রিঙ্কস। খাবার আসতে কিছুটা সময় লাগবে, তাই সবাই গল্প শুরু করলো।
রিয়া বলল, রেহান ভাই, আপনি নাকি খুব ব্যস্ত মানুষ। কে বলল? আপনার বন্ধু। সত্যি তো, ফোন দিলে ধরে না, মেসেজ দিলে রিপ্লাই দেয় না। কাজ করি ভাই। এমন ভাব করতেছে যেন দেশে অর্থনীতি একাই চালায়। সবাই হেসে উঠল। আমি মাথা নেড়ে পানি খেতে লাগলাম। ঠিক তখনই তুলি মৃদুস্বরে বলল, আসলে ব্যস্ত থাকলে সময় পাওয়া কঠিন। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম, কারণ এতক্ষণ সে বেশিরভাগ সময় চুপ ছিল। আমার দিকে না তাকিয়েই সে আবার বলল, সবাই সব সময় ইচ্ছে করলেও সময় বের করতে পারে না। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, ঠিকই বলেছ। প্রথমবারের মতো আমাদের চোখ দুটো কয়েক মুহূর্তের জন্য একসাথে আটকে গেল। তারপর দুজনেই প্রায় একই সময়ে চোখ সরিয়ে নিলাম। খাবারও চলে এলো। এরপর খাওয়া দাওয়া, আড্ডা আর হাসাহাসির মধ্যে দিয়েই দিনটা শেষ হয়ে গেল। এরপর আরও কিছুদিন কেটে গেল। এইবার অবশ্য রাফিদের বাসায় যাওয়া আসা একটু বেড়ে গেল, কারণ রাফি প্রায়ই ফোন দিয়ে ডাকতো, কথা বলতো, দোস্ত আয়, বাসায় বসে আছি। কখনো বলতো রিয়া বিরিয়ানি রান্না করেছে, আবার কখনো কোনো কারণই থাকতো না। একদিন সন্ধ্যায় অফিস শেষে ওদের বাসায় গেলাম। ড্রয়িং রুমে ঢুকতেই রিয়া ভাবি হাসি মুখে বলল, বাহ, আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? কেন? কারণ আপনি এসেছেন। এতদিন পর আসলাম, এজন্য খোঁচা দিচ্ছেন? অবশ্যই। আমি হাসলাম। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে তুলি বের হয়ে এলো। নীল রঙের একটা সাধারণ ড্রেস পরা, চুলগুলো খোপা করা, হাতে ট্রে। আমাকে দেখে এক মুহূর্ত থমকে গেল। তারপর স্বাভাবিক গলায় বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট একটা কথোপকথন, তবুও কেন জানি অদ্ভুত ভালো লাগলো। এভাবেই ধীরে ধীরে দেখা হতে লাগলো। প্রথমে মাসে একবার, তারপর সপ্তাহে একবার, কখনো সবাই মিলে আড্ডা, কখনো ডাইনিং টেবিলের গল্প, কখনো কোনো পারিবারিক অনুষ্ঠানে দেখা। তুলি খুব বেশি কথা বলতো না, কিন্তু আমি খেয়াল করতাম আমি কিছু বললে সে মন দিয়ে শোনে। আমি কোনো গল্প করলে সে হাসে। আমি আসলে সে চুপচাপ খুশি হয়, আর আমি চলে গেলে কেমন জানি নীরব হয়ে যায়। তবে এগুলো তখনও নিশ্চিত কিছু না, হয়তো কাকতালীয়, হয়তো আমারই ভুল ধারণা। একদিন রাতে রাফিদের বাসা থেকে বের হচ্ছিলাম। রাফি বাইরে কারোর সাথে কথা বলছিল। আমি গেটের কাছে দাঁড়িয়ে ফোন দেখছিলাম। ঠিক তখন রিয়া ভাবি পাশে এসে দাঁড়ালো। একটা কথা বলি। বলুন। রিয়া কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আপনি কি কিছুই বুঝেন না? আমি অবাক হয়ে গেলাম। মানে? এতদিনেও কিছু বুঝেননি? কি বুঝবো? রিয়া হালকা হেসে মাথা নেড়ে বলল, সত্যি আপনি কিছু বোঝেন না? ভাবি, ধাঁধা না দিয়ে সরাসরি বলেন। রিয়া এবার একটু গম্ভীর হলো। তুলি আপনাকে পছন্দ করে। মুহূর্তের মধ্যে আমি চুপ হয়ে গেলাম। মনে হলো শব্দগুলো ঠিকমতো শুনিনি। কি? যা শুনেছেন তাই। আমি কয়েক সেকেন্ড কিছুই বলতে পারলাম না। রিয়া ধীরে ধীরে বলল, জানেন, গত কয়েক মাস ওর জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছে। অনেক ভালো পরিবার, ভালো চাকরি। ভাবি আরও বলল, সব কিছু ঠিকঠাক, কিন্তু ও প্রতিবারই না করে দিয়েছে। আমি বললাম, কেন? কারণ ওর মন অন্য কোথাও আটকে আছে। আমার বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। আমি কিছু বললাম না। রিয়া আবার বলল, প্রথমে আমিও বুঝিনি, কিন্তু ধীরে ধীরে বুঝেছি। আরও বলল, আপনি বাসায় আসলে ওর আচরণ বদলে যায়। আপনি না এলে মন খারাপ করে থাকে। আপনার কথা উঠলে চুপচাপ শোনে। আর সবচেয়ে বড় কথা, আপনার নাম শুনলেই ওর চোখ আলাদা রকম হয়ে যায়। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই রাতে বাসায় ফিরে আর ঘুম আসলো না। বারবার ভাবতে লাগলাম, সেই রাত, সেই শপিং মল, সেই ছোট ছোট কথাগুলো, সব কিছুই সত্যি ছিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমি কি ওকে পছন্দ করি? নিজেকে প্রশ্ন করতেই উত্তরটা খুব দ্রুত চলে এলো, হ্যাঁ, অনেক আগেই। শুধু নিজেকে স্বীকার করিনি। এর পরের কয়েকদিন তুলির সাথে দেখা হলেও আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। আর মজার ব্যাপার হলো,
তুলিও পারছিল না। দুজনের চোখাচোখি হলেই অদ্ভুত নীরবতা নেমে আসতো। কথা বলতে গেলে দুজনেই কেমন গুলিয়ে ফেলতাম। সব কিছু যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। একদিন বিকেলে রাফি নিজেই আমাকে ডেকে বলল, দোস্ত একটা কথা জিজ্ঞেস করি, কর। আমার বোনকে তোর কেমন লাগে? আমি প্রায় পানিতে দম আটকে ফেললাম। রাফি হেসে বলল, রিল্যাক্স, রিয়া আমাকে সব বলেছে, আর আমিও অনেক আগে থেকে সব বুঝে গেছি। আমি চুপ করে রইলাম। রাফি এবার কাঁধে হাত রেখে বলল, তুই ছোটবেলা থেকেই জেদি, কারোর জন্য কখনো এতটা সিরিয়াস হোসনি। তোর জন্য হয়েছে, তাই জানতে চাইছিলাম তোর মনে কিছু আছে? আমি অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললাম, আছে। রাফির মুখে বড় একটা হাসি ফুটে উঠল। তাহলে বাকিটা আমার উপরে ছেড়ে দে। আমি কিছু বলার আগেই সে উঠে দাঁড়ালো। চোখে সেই চেনা দুষ্টুমি, কিন্তু তার ভেতরে একটা সিরিয়াস ভাবও ছিল, যেটা খুব কম দেখা যায়। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই আবার কি করবি? যা করার দরকার সেটাই। বলেই সে ফোন বের করে কাউকে কল করতে চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা, আবার একই সাথে শান্তিও। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। পরের দিন বিকেলে হঠাৎ করেই রাফির মেসেজ এলো, আজ 6টায় বাসায় আয়, জরুরি। আমি কিছু না ভেবেই চলে গেলাম। বাসায় ঢুকতেই দেখি ড্রয়িং রুমটা একটু সাজানো, স্বাভাবিক দিনের মতো না, একটু গোছানো, একটু আলাদা। কি হয়েছে? রাফি কিছু বলল না, শুধু চোখের ইশারা দিয়ে ভেতরে রুম দেখালো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই থেমে গেলাম, কারণ ভেতরে তুলি দাঁড়িয়ে আছে। হালকা নীল রঙের শাড়ি, চুল খোলা, খুব সাধারণ সাজ, কিন্তু কেন জানি চোখ সরানো যাচ্ছিল না। সে আমাকে দেখে একটু চমকে গেল, তারপর মাথা নিচু করে ফেলল। আপনি? রাফি বলল আসতে। কথা কমে গেল। দুজনের মাঝখানে যেন হঠাৎ করে নীরবতা ভারী হয়ে উঠল। তুলি ধীরে ধীরে বলল, আমি জানতাম না আপনি আসবেন। আমি নিজেও জানতাম না কেন আসছি। এই কথাটা বলেই আমি নিজেই থমকে গেলাম। একটু অস্বস্তি লাগলো। তুলি হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। আমি ঘুরে তাকাতেই দেখি রাফি নেই। রাফি কোথায়? জানি না। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম, আর এই প্রথমবার মনে হলো এটা কোনো সাধারণ দেখা না, কিছু একটা ইচ্ছে করে তৈরি করা হয়েছে। তুলি আস্তে করে বলল, আপনি রাগ করেছেন? কেন? না মানে এভাবে ডেকে আনার জন্য। আমি একটু হেসে ফেললাম। রাগ করব কেন? এর আগেও তো কত এলাম। তুলি কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে সন্ধ্যা নামছে, হালকা বাতাসে পর্দা দুলছে। ঘরের ভেতর একটা অদ্ভুত ভারী নীরবতা নেমে এসেছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজাটা হালকা করে খুলে গেল। রিয়া ভেতরে ঢুকলো, মুখে সে চেনা দুষ্টু হাসি, হাতে ফোন। বাহ, ভালোই নাটক জমেছে দেখি। তুলি সাথে সাথে ঘুরে তাকালো। রিয়া দরজা বন্ধ করে আস্তে করে ভেতরে এসে দাঁড়ালো। আমি ছাড়া এই নাটক শেষ হতো না, তাই না? আমি অবাক হয়ে বললাম, মানে? মানে খুব সহজ, এতদিন ধরে যা চলছে সেটা আর লুকোনো লাগবে না। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আপনি কেন এসব করছেন? কারণ তোমরা দুজনেই একে অপরকে বোঝো, কিন্তু কেউ স্বীকার করো না। আমি চুপ হয়ে গেলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রিহান, তুমি কি সত্যিই কিছু বোঝো না? কি বুঝবো? তুলি তোমাকে পছন্দ করে, আর তুমিও করো। তুলি সাথে সাথে বলল। ভাবি? রিয়া হাত তুলে থামিয়ে দিল। না, আজ কথা শেষ হবে। ঘরের ভেতর আবার নীরবতা। রিয়া ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। তোমাদের দুজনের মাঝখানে সমস্যা কখনোই ফিলিংস না, সমস্যা হচ্ছে বলতে না পারা। আমি ধীরে ধীরে তুলির দিকে তাকালাম। তুলি এখনও নিচের দিকে তাকিয়ে আছে, আঙ্গুলগুলো একটু কাঁপছে। আমি আস্তে করে বললাম, এটা কি সত্যি? তুলি কোনো উত্তর দিল না, শুধু একটা ছোট্ট মাথা নাড়ল, হ্যাঁ এর মতো।
এইটুকু মুহূর্তেই মনে হলো পুরো ঘরের বাতাস বদলে গেল। রিয়া হাসল। ঠিক আছে, এখন আমি চলে গেলাম, বাকিটা তোমরা সামলাও। বলেই রিয়া ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথে ঘরটা আবার একদম শান্ত। আমি ধীরে ধীরে এক পা এগিয়ে গেলাম। তুমি কিছু বলো না কেন? ভয় লাগে। কেন? যদি আপনি না বোঝেন। ওর গলাটা কেঁপে উঠল। আমি কয়েক সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, যদি না বুঝতাম তাহলে কি আজ এইখানে দাঁড়িয়ে থাকতাম? তুলি মাথা তুলে আমার দিকে তাকালো। চোখ দুটো লালচে হয়ে আছে, হয়তো ভয়, হয়তো অজানা কোনো অনুভূতি। আমি মৃদু হেসে বললাম, সত্যি বলতে আমি অনেক আগেই বুঝেছিলাম, শুধু নিজেকে বোঝাতে পারিনি। তাহলে এতদিন কিছু বলেননি কেন? কারণ আমিও ভয় পেয়েছিলাম। তুলি অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ, কারণ কিছু মানুষকে হারানোর ভয়টা খুব বেশি থাকে। কথাটা শুনে তুলির চোখ ভিজে উঠল। ঘরটা আবার নীরব হয়ে গেল, কিন্তু এবার সেই নীরবতাটা অস্বস্তির ছিল না, বরং মনে হচ্ছিল এতদিনের না বলা কথাগুলো অবশেষে নিজেদের জায়গা খুঁজে পেয়েছে। আমি আস্তে করে হাত বাড়িয়ে দিলাম। কয়েক সেকেন্ড দ্বিধা করার পর তুলি নিজের হাতটা আমার হাতে রাখল। ওর হাতটা ঠান্ডা ছিল। আমি হালকা করে হাতটা চেপে ধরলাম। তুলি নিচু স্বরে বলল, এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও না। ও হেসে ফেলল। অনেকদিন পর মনে হলো ওর হাসিটা পুরোপুরি সত্যি। হঠাৎ করেই তুলি এক পা এগিয়ে এলো। তারপর খুব আস্তে করে মাথাটা আমার কাঁধে রেখে দিল। আমি কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ওকে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, এতদিনের না বলা অনুভূতি সব কিছু এক মুহূর্তে শান্ত হয়ে গেছে। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। জানালার ওপাশে আকাশের শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে। আমি আস্তে করে বললাম, একটা কথা বলবো? বলুন। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। তুলি চোখ বন্ধ করেই হালকা হেসে বলল, আমিও তো সেই কথাটাই বলতে চেয়েছিলাম। আমি ওর কপালে খুব আলতো করে একটি চুমু খেলাম। তুলি লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ঠিক তখনই বাইরে থেকে রাফির গলা ভেসে এলো। এই যে, তোমরা কি আমাদের কথাও ভুলে গেছো নাকি? সাথে সাথে দুজনেই হেসে ফেললাম। তুলি মুখ লুকিয়ে ফেলল, আর আমি মাথা নাড়িয়ে দরজার দিকে তাকালাম। হয়তো সামনে আরও অনেক গল্প অপেক্ষা করছে, হয়তো আরও অনেক হাসি, অভিমান, ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।